হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়ালের টপিক অ্যানালাইসিস করতে চলেছি। এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করতে চাই। এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ তোমরা সকলে, এটা কমপ্লিটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। এক্স্যাক্ট ইনফরমেশন, ডেটা ফ্যাক্টস নিয়ে ওয়েল ক্রাফটেড অ্যান্ড ওয়েল আর্টিকুলেটেড আর্টিকেল তোমরা বেঙ্গলিতে এই আর্টিকেলটা পেয়ে যাবে। তো আমাদের এই ইনিশিয়েটিভ লক্ষ্যটা হচ্ছে আমরা চাই বেঙ্গল থেকে ইউপিএসসি রেজাল্ট আসুক। যারা হয়তো ইউপিএসসি প্রিপারেশনে ভাষার জন্য হয়তো পিছিয়ে পড়ছে বা সংকোচ করছে প্রিপারেশন নিতে, তাদের আর যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই চেষ্টাটাই আমরা সবসময় করছি। তো তোমরা এই আর্টিকেলটা আমাদের ওয়েবসাইট থেকে বেঙ্গলি কিংবা ইংলিশ আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আমাদের এই ইউটিউবে, এই যে আজকে ভিডিওটা, ইউটিউবের ভিডিওটার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও তোমরা ইংলিশ কিংবা বেঙ্গলি যে কোনো ভাষা যেটা তোমাদের সুবিধা হবে সেটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের আর্টিকেলটা। তো আজকের আর্টিকেলটা ইট ইজ অ্যাবাউট, তোমরা দেখতেই পাচ্ছ, পার্লামেন্টারি হিস্টোরিক্স ল অ্যান্ড এক্সটেন্ডেড ওয়েট ফর ওমেন। এই আর্টিকেলটা খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে। জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4, এসএ অ্যান্ড এমনকি জিএস পেপার 1-এর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। জিএস পেপার 1 তোমরা সোশ্যাল এম্পাওয়ারমেন্টে পেয়ে যাবে বা ওমেন এম্পাওয়ারমেন্ট টপিক হিসাবে তোমরা ইউজ করতে পারবে। সেকেন্ড, তোমরা জিএস পেপার 2 পলিটিতে এটা আসছে, যেহেতু যেহেতু এটা ওমেন রিজার্ভেশন অ্যাক্ট হিসাবে আসছে, তো এই পুরোটাই তুমি পলিটির জন্য ইম্পর্টেন্ট। জিএস পেপার 3 ইনক্লুসিভ গ্রোথ, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই জিনিসটা আমরা জিএস পেপার 3তেও রিফ্লেক্ট করতে পারি। অ্যান্ড এমনকি জিএস পেপার 4-এ আমরা এথিক্যাল গভর্নেন্সের দিক থেকেও আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। তোমরা যারা এসেতেও এই আর্টিকেলে ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা ডেটাসগুলো ইউটিলাইজ করতে পারো এসেকে এনরিচ বা ভ্যালু অ্যাডিশন করার জন্য। তো এই যে আর্টিকেলটা আমরা দেখার আগে আমরা জেনে নিই এই আর্টিকেলের থেকে ইউপিএসসি অলরেডি একটা থিম, যেটা রিজার্ভেশন, যেটা অলরেডি ইউপিএসসি পাস্ট ইয়ারে কোয়েশ্চেন করে নিয়েছে। তো দেখা যাক সেই কোয়েশ্চেনটা। 2018-এর এই কোয়েশ্চেনটা হচ্ছে, ইট ইজ অ্যাবাউট, হ্যাঁ, 2018-এর কোয়েশ্চেনটা কি হচ্ছে, whether ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ক্যান এনফোর্স দ্য ইমপ্লিমেন্টেশন অফ কনস্টিটিউশনাল রিজার্ভেশন ফর দ্য শিডিউল কাস্ট ইন দ্য রিলিজিয়াস মাইনরিটি ইনস্টিটিউশন এক্সামিন। বুঝতে পারছো, এটা 150 ওয়ার্ডসের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 10 মার্কসের। তো যেহেতু ইউপিএসসি একটা মানে ফেভারিট থিম হচ্ছে রিজার্ভেশন বা ওমেন এম্পাওয়ারমেন্ট বা এরকম প্রিলিমস অ্যান্ড মেন্সে এই ধরনের তোমরা অলরেডি কোয়েশ্চেন্স দেখেছো। তো শুরু করা যাক তাহলে আমরা আর্টিকেলটা কি, তার প্রেক্ষাপটটা কি। প্রেক্ষাপটটা হচ্ছে এই যে 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে তোমরা বলতে পারো নারী শক্তি বন্দন অধিনিয়ম বা ওমেন রিজার্ভেশন অ্যাক্ট, সেটা এনাক্ট করা হয়েছিল 2023 সেপ্টেম্বরে। কিসের জন্য না, যাতে 1/3 সিট লোকসভা বা পার্লামেন্টের, যেটা লোকসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এই ক্ষেত্রে এটা হচ্ছে কনটেক্সটটা। যদিও এটা আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করতে পেরেছি, তার আরেকটা ডিবেটিং দেখে নাও কোথায় হচ্ছে, যদিও আমরা মাইলস্টোন অ্যাচিভ করতে পেরেছি জেন্ডার জাস্টিসের জন্য, তবুও এই যে নারী শক্তি বন্দন অধিনিয়ম এখন একটা স্থগিত, একটা ডিলেড হয়ে দাঁড়িয়েছে, যেটা 2034-এ গিয়ে কমপ্লিট হবে পুরোপুরি। তো পুরো আর্টিকেলটা যদি আমরা অ্যানালাইসিস করবো তাহলে তখনই আমরা জানতে পারবো কিভাবে তার ডিলেডটা কোথায় হচ্ছে। চলো তাহলে শুরু করি। শুরু করার আগে আমরা জেনে নিই যে কি ফিচার্সটা কি হচ্ছে এই ওমেন রিজার্ভেশন অ্যাক্টে। হোয়াট আর দ্য কি ফিচার্স? ফার্স্টেই হচ্ছে রিজার্ভেশন ফর ওমেন, না কিভাবে ম্যান্ডেট করেছে এই অ্যাক্ট, যে 1/3 সিট বা 33% সিট রিজার্ভ করা হবে ওমেনের লোকসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। এই কোটাটা স্পেসিফিক্যালি ইনক্লুডও করছে সাব রিজার্ভেশন অফ দ্য উইদিন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব
সাহেবের জন্য। সেকেন্ড দেখবো না কমেন্সমেন্ট অফ দ্য রিজার্ভেশন, এই রিজার্ভেশনের কমেন্সমেন্টটা কখন থেকে হবে না, তখন থেকে হবে যখন থেকে এই ইমপ্লিমেন্টেশন করা হবে ফার্স্ট সেন্সাসে করার হওয়ার পর থেকে এই অ্যাক্টের তবে থেকেই পাবলিকেশন যবে হবে ফার্স্ট সেন্সাসটা, তারপর থেকে এই অ্যাক্টটা কমেন্সমেন্ট হচ্ছে। ফলোয়িং এই পাবলিকেশনের পরে একটা ডিলিমিটেশন এক্সারসাইজ করা হবে, তারপরে হবে আইডেন্টিফাই করা হবে স্পেসিফিক সিট যেগুলো রিজার্ভ করা হচ্ছে ওমেনদের জন্য। সেকেন্ড আমরা কি দেখবো যে এই প্রভিশনটা ইনিশিয়ালি একটা সেট করে রেখেছে 15 বছরের জন্য একটা ডিউরেশন, কিন্তু পার্লামেন্টারি লেজিসলেশন বা পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে সেটা আমরা এক্সটেন্ডও করতে পারি বা হয়তো পিছোতেও পারি। সেকেন্ড দেখবো কি আমরা রোটেশন অফ সিটটা কি না, রোটেশন হচ্ছে টু এনশিওর যাতে হয় ভ্যারিড, প্রত্যেকটা ভ্যারিড জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যাতে হতে পারে, তাহলে ওই সিটটা রিজার্ভ করা হচ্ছে মহিলাদের জন্য, সেটা রোটেট করা হবে অ্যাক্রস ডিফারেন্ট বা নির্বাচনী অঞ্চলের মধ্যে সেটা রোটেট করা হবে। এই রোটেশনের মাধ্যমে শিডিউল করা হয়েছে দেখতে পাবো কি প্রত্যেকটি সাবসিকুয়েন্ট ডিলিমিটেশন এক্সারসাইজ যেটা রেগুলেট কে করছে না কি পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে সেটা রেগুলেট হচ্ছে। সেকেন্ড আমরা দেখবো এতক্ষণ ধরে আমরা কি দেখলাম নাকি ফিচার্সটা দেখলাম, তো ফিচার্সের পরে আমরা দেখবো যে কনস্টিটিউশনাল মেকানিজমটা যেটার জন্য ডিলেড হয়ে আছে সেটা কি না ডিলিমিটেশন। তো ডিলিমিটেশনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ডিলিমিটেশনটা কি হচ্ছে না একটা প্রসেস যেটা তোমরা সকলেই জানো যে আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে তার মধ্যে ডিলিমিটেশন একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রসেস হচ্ছে যার মাধ্যমে আমরা ইকুয়াল রিপ্রেজেন্টেশন করি একটা সিটকে, বা আমাদের হয়ে একটা রিপ্রেজেন্টেটিভ যেন ইকুয়াল সংখ্যক যেন ওই নির্বাচনী অঞ্চলে যেন ভোটটাকে যেন রিপ্রেজেন্ট করতে পারে। তো সেটার কিভাবে ডিলেড হচ্ছে আমরা সেটা এখন দেখে নিই। তো প্রথমেই দেখবো যে রিজার্ভেশন কমেন্স করা হচ্ছে না কখন, যখনই একটা ন্যাশনাল সেন্সাস যেটা করা হয় সেটা কবে হবে না 2027-এ স্লেটেড করা হয়েছে। আর ডিলিমিটেশন কমিশন যেটা অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 82 এর মাধ্যমে, এই সেন্সাসের মাধ্যমে কি হয় না ডাটা ভেরিফিকেশন করা হয়, আর পাবলিকেশন করতে আমরা দেখি 12 থেকে 18 মাস অলরেডি লেগে যায়। তো হিস্ট্রি সেটা বলতে চাইছে, সেটা অলরেডি কি দেখায় না টাইমলাইনটা পুশ করে 2029 অবধি দাঁড়িয়ে যায়। তো এই ডিলিমিটেশন কমপ্লেক্সিটির জন্য যদি আমরা দেখি যে প্রায়র যে আমাদের কমিশনসগুলো হয়েছে সিন্স ইন্ডিপেন্ডেন্স 1952, 1963, 1973, 2002, তারা অলরেডি 3 থেকে 6 বছর লাগিয়েছে। তাহলে এটা আমাদের আপকামিং যেটা হবে সেটাও আমরা সেভাবেই যদি আমরা দেখি পোস্ট 1976 সিট রিঅ্যালোকেশনে সেটাও এক্সটেন্ড হয়ে যাবে 2033 থেকে 2034 বা 33 অবধি ম্যাক্সিমাম। তো এই ডিলিমিটেশন কমপ্লেক্সিটিটা তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে কি মানে অলরেডি এটা টাইম টেকিং হচ্ছে 3 থেকে 6 বছর। তাহলে প্রথমেই যখন দেখলে যেটা জেন্ডার আমরা শুরুতেই জানলাম যে জেন্ডার জাস্টিস এই অ্যাক্টটা কিন্তু ক্রিয়েট করতে চলেছে, যদি এটা এস্টাবলিশ হয়ে যায় তাহলে আমাদের একটা জেন্ডার জাস্টিস এতদিন ধরে যেটা স্থগিত হয়ে পড়েছিল সেটা এস্টাবলিশ হতে পারে, কিন্তু সেই ওই স্থগিত একটা লম্বা একটা ডিকেটের মধ্যে দিয়ে আমাদেরকে আবার যেতে হবে। এই কমিশন কি করে না কমিশন ডিলিমিটেশন কমিশন মাধ্যমে পপুলেশন প্যারিটি, জিওগ্রাফিক কম্প্যাক্টনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ যে বাউন্ডারি, SC/ST কোটাস অ্যান্ড ওমেন রিজার্ভেশন অ্যাক্রস 543 লেজিসলেচার যেটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি লোকসভা সিট অ্যান্ড 4000+ অ্যাসেম্বলির সিটে সেটাকে আমরা ব্যালেন্স করতে থাকে আমাদের ডিলিমিটেশন কমিশন। নেক্সট আমরা দেখব কি আমাদের এই র্যাশনালটা কি বা পলিটিক্যাল লজিকটা কি বিহাইন্ড দিস ডিজাইন অ্যাকোমোডেশন থ্রু এক্সপ্যানশন। কি দেখে নেব না অ্যাভয়েডিং মেল ডিসপ্লেসমেন্ট, এইটার জন্য যদি ইমপ্লিমেন্ট করা হয় 33% কোটা উইদিন দ্য কারেন্ট আমাদের যে 543 লেজিসলেচার স্টেট লেজিসলেটিভ আমাদের লোকসভা যে সিটটা আছে সেটা ইমিডিয়েটলি ডিসপ্লেস করে দিতে পারে যেটা আমাদের কারেন্ট সিটিং মেম্বার অফ দ্য পার্লামেন্ট মেল মেম্বারগুলোকে। এক নম্বর। সেকেন্ড দেখবো বিগার পাই স্ট্র্যাটেজি। এই বিগার পাই স্ট্র্যাটেজিটা কি হচ্ছে না যদি ডিলিমিটেশন হচ্ছে আফটার 2026 এর পরে তাহলে আমরা দেখতে পারি লোকসভার সিটটা কিন্তু বাড়তে পারে, টোটাল সিটটা কিন্তু বাড়তে পারে, সেটা 800 থেকে 888ও হতে পারে। যদি আমাদের টোটাল সিটটা যদি বেড়ে গিয়ে থাকে তা পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু অ্যাকোমোডেট করতে পারবে 33% ওমেনের সংখ্যাকে ওখানে, বা উইদাউট রিডিউসিং দ্য অ্যাবসোলুট নাম্বার অফ দেয়ার সিটস অ্যাকচুয়ালি। থার্ড দেখবো কস্ট অফ
কনসেনসাস। কস্ট অফ কনসেনসাস হচ্ছে এই যে এতদিন মানে এই যে পলিটিক্যাল যে একটা ফ্রিকশন বা আমাদের দ্বন্দ্বটা হয়তো এটা এই অ্যাক্টের মাধ্যমে এটা তো কমে যাচ্ছে বা এটা মিনিমাইজ হচ্ছে, কিন্তু আমাদের মহিলাদেরকে এই রিপ্রেজেন্টেশনটা পেতে অলমোস্ট একটা ডিকেড তাদেরকে ওয়েট করতে হবে। সেকেন্ড আমরা দেখব যে আমাদের কারেন্ট রিপ্রেজেন্টেশন ল্যান্ডস্কেপটা কি, এখনকার কি পরিস্থিতি, ওমেনরা কিভাবে রিপ্রেজেন্টেশন কিভাবে হয়ে আছে। দেখছি ওমেন ইলেকট্রাল পার্টিসিপেশনটা বেড়েছে। যদি আমরা দেখি 3% কন্টেস্ট্যান্ট থেকে সিন্স ইন্ডিপেন্ডেন্স 1957 থেকে আমরা যদি দেখি 3% কন্টেস্ট্যান্ট থেকে 10% বেড়েছে 2024 অব্দি। 14% লোকসভাতে সিটটা দেখতে পাচ্ছি 543 18th লোকসভাতে। সেম দেখবো 9% হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, যেমন ফর এক্সাম্পল 20% আমাদের 21% ছত্তিশগড়ে, 0% হচ্ছে নাগাল্যান্ডে। 17% দেখবো আমরা রাজ্যসভাতে বেড়েছে। রাজ্যসভার সিট যেহেতু হচ্ছে 245, সেখানে 42% আমরা বলতে পারি। লোকসভার ক্ষেত্রে হচ্ছে 543তে, সেখানে হচ্ছে 75টা টোটাল সিট হচ্ছে ওমেন 18th লোকসভার ক্ষেত্রে। গ্লোবালি যদি দেখি অ্যাভারেজ সেটা স্ট্যান্ড করে আছে আমাদের 26%-এ। ইন্ডিয়া এখনো মানে এটা হচ্ছে আমাদের এখনো পিছিয়ে আছে G20 কান্ট্রিজের দিক থেকে। এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখি যে এই যে আমাদের স্লেটের এই এতটা মানে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়ার কারণটা কি, ওমেন রিপ্রেজেন্টেশনে আমাদের এত স্ট্রাগল কোথা থেকে হচ্ছে। ফার্স্টে দেখবো আমাদের 1987 থেকে। 1987-এ কি হয়েছিল না, মার্গারেট আলবা কমিটির মাধ্যমে আমরা 33% রিজার্ভেশন দিতে পেরেছিলাম পঞ্চায়েতে, লোকাল বডিজ অ্যান্ড মিউনিসিপ্যালিটি থ্রু 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। সেকেন্ড কি দেখবো না, গীতা মুখার্জি কমিটি যেটা 1996-এ করা হয়েছিল, সেখানে ফার্স্ট ভার্সন অফ দিস ওমেন রিজার্ভেশন বিলটাকে রিভিউ মানে এক্সামিন করা হয় পার্লামেন্টে, বাট বিলটা ল্যাপস করে যায় মাল্টিপল টাইম ডিউ টু ল্যাক অফ কনসেনসাস, মানে সবারই মত আসতে পারেনি, সেজন্য বিলটা ওখানেই স্থগিত হয়ে যায়। 2010 সালে দেখবো বিলটা সাকসেসফুলি পাস হয়ে গেছিল রাজ্যসভাতে, কিন্তু সেটা লোকসভার মাধ্যমে পাস হতে পারেনি। কিন্তু আমরা দেখছি 2023-তে একটা ফাইনালি পাসড হয়ে যায়, আলটিমেটলি বোথ দ্য হাউসের মাধ্যমে এটা পাস হয়, অ্যান্ড ওয়েট কন্টিনিউস ডিউ টু দ্য অ্যাফরমেনশন ক্লজের জন্য ওয়েট করা হয়েছিল। আমরা এবার চলে আসছি যে এই যে হ্যাভিং মোর ওমেন, আমরা এই যে ওমেন রিপ্রেজেন্টেশনে এই যে কথাটা বারবার ইউজ করছি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, লেজিসলেচারে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, বা আমরা লোকসভাতে এই কথাটা বারবার করে আসছে, এটা কি সত্যিই কোনো কিছু চেঞ্জ আনতে পারে, মানে ক্ষমতায় কিছু চেঞ্জ আসা যায়? ফর এক্সাম্পল আমরা যদি দেখি স্কলার্সের একটা কথা আছে ক্রিটিক্যাল মাস থিওরি, সেখানে নাকি রিসার্চে বলছে ওমেন যদি ক্রস করে যায় 30% একটা থ্রেশহোল্ড ভ্যালু রিজার্ভেশনে, যদি তাদের কোটা যদি ক্রস করে যায় লেজিসলেচারে, ভারতের লেজিসলেচারে, সেখানে ভারতের একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা খুবই ইমপ্রুভ করে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে তোমরা এই টার্মটা খুবই মানে ইকোনমিক টার্ম হচ্ছে, যেটা প্রিলিমসে তোমরা অনেকবারই পেয়েছো কোয়েশ্চেনে, যেটা ইউনাইটেড নেশনসে একটা রিপোর্টের মাধ্যমে আমরা দেশের সোশ্যালি অ্যান্ড ইকোনমিক তাদের গ্রোথটা কাউন্ট করি। তো কি হচ্ছে না, কিভাবে হচ্ছে না, ওমেনদের তাদের বক্তব্য, ওমেনদের হচ্ছে তারা ডিফারেন্ট থিংসে তারা প্রায়োরিটিজ করে, ডিফারেন্ট জিনিসের ওপর তারা প্রায়োরিটি দেয়। না প্রায়োরিটি কিভাবে না, ফেমাস ইউনাইটেড নেশন ওমেন স্টাডি করা হয়েছিল ভারতের পঞ্চায়েতের ওপরে, সেখানে দেখতে পাওয়া গেছে যে লোকাল কাউন্সিল যেগুলো আমাদের ওমেন চালাচ্ছে, সেখানে 62% তারা মোর সেফ ড্রিঙ্কিং ওয়াটার তারা করেছে দেন ওমেন। সেকেন্ড দেখবো তারা ইনভেস্ট করেছে হেলথে, স্কুলসে অ্যান্ড সোশ্যাল সেফটি নেটসে। তাহলে এটা যদি দেখছো, তাহলে এটা তো ওভারঅল একটা ইনক্লুসিভ গ্রোথই বলতে পারে, একটা নেট একটা ট্রু ইনক্লুসিভ গ্রোথ করারই চেষ্টা করেছে। যদিও এটা একটা মানে একটা বক্তব্য, যেহেতু একটা ক্রিটিক্যাল মাস থিওরি একটা বক্তব্য, কিন্তু এটা কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারবে না। তাহলে এর ফলে কি দেখবো যে ওমেন লেজিসলেচার যারা আছে, সত্যি তারা মানে যেহেতু এই স্টাডির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা ফস্টার করেছে এই আইডিয়াল অফ ইনক্লুসিভ গ্রোথটাকে। আমরা এবার দেখে নেব যে ক্রিটিক্যাল কি কি চ্যালেঞ্জেস আমরা মহিলা রিপ্রেজেন্টেশনে বা ওমেন রিপ্রেজেন্টেটিভদেরকে ফেস করতে হয়। তো ফার্স্টেই দেখব 5 পিলার্স। 5 পিলার্সটা কি, ফিমেল এক্সক্লুশনে একটা হচ্ছে আমাদের পিতৃতন্ত্র সমাজের একটা মানসিকতা, তো তারা সকলেই ভাবে যে ফিমেলস আর মেড ফর হাউস হোল্ডিং ওয়ার্ক অ্যান্ড দ্যাট আর লেস বলতে পারো আমাদের আনপেড ওয়ার্কের মধ্যেই ঘোষিত হয়। যারা হয়তো আমাদের ইলেক্টেড হয়েছে পঞ্চায়েত ইলেকশনে, যারা সরপঞ্চ হয়েছে
হয়েছে, কিন্তু তাদের হয়ে সরপঞ্চ পতি টার্মসটা খুব ইউজ হয়, তাদের হয়ে মেল অ্যাজ এ প্রক্সি মেম্বার হিসাবে কাজ করে। সেকেন্ড আমরা দেখব উইনেবিলিটি ট্র্যাপ। আমরা এটা সবসময় দেখি যে মেয়েদের একটা মানসিকতা, একটা পুরুষান্তক এই পিতৃতন্ত্র সমাজে একটা মানসিকতা তো আছেই, যে ফার্স্ট ফার্স্ট পোস্টের মাধ্যমে পার্টি কিন্তু বেশি খরচা করতে চায় না মহিলাদের ওপরে। তার কারণ হচ্ছে তাদের বক্তব্য যে হয়তো তারা লেস পার্সেন্টেজ ভোট নিয়ে আসতে পারে রাদার দ্যান দ্য ডমিনেন্ট কাস্টম্যান। সেই জন্য হয়তো মেজর পার্টিস তারা লেস পার্সেন্ট 10% টিকিটের যেটা ওমেনদেরকে দেওয়া হয়, লেস দ্যান 10%। নেক্সট দেখবো আমরা এই টপিকটা, এই যে মানি অ্যান্ড মাসেল গ্যাপ, এই টপিকটা এসছে আমাদের মিলন বৈষ্ণবস ওয়েন ক্রাইম পেস। তার মতে হচ্ছে দুটো জিনিস ইলেকশনে কাজ করে, একটা মানি পাওয়ার আর একটা মাসেল পাওয়ার। তো যেহেতু ইলেকশন একটা ইনক্রেডিবলি একটা এক্সপেন্সিভ একটা কন্টেন্ট হচ্ছে, সেখানে পার্টি কিন্তু জেনারেলি ফেভার করে ক্যান্ডিডেটসগুলোকে। আমরা যেটা দেখছি ক্যান্ডিডেটসগুলোকে যারা বেশি ব্ল্যাক মানি বা লোকাল স্ট্রং হোল্ড বা যেটা বলতে পারে গুন্ডা নেটওয়ার্ক। কিন্তু যেহেতু ওমেনদের ক্ষেত্রে সেই জিনিসটা উইক হচ্ছে, বোথ মাসেল অ্যান্ড পাওয়ারের ক্ষেত্রে ওমেন আর স্ট্রাকচারালি লকড আউট অফ দিস, তাহলে তাদের ক্ষেত্রে দে ইউজুয়ালি ডোন্ট কন্ট্রোল দ্য ফ্যামিলি, অবভিয়াসলি দে ডোন্ট কন্ট্রোল দ্য ফ্যামিলি ওয়েল, দে আর সার্টেনলি নট সো পাওয়ারফুল ইন মনিটারি টার্মস। আমরা ফোর্থ কি দেখব, দ্য ডাবল বার্ডেন। ডাবল বার্ডেন কি, আমাদের উপরে একটা এক্সপেকটেশন থাকে ঘর চালানোর, মানে যে মহিলাদের উপরে একটা থাকে কি ব্যাক এন্ড তারা কাজ করছে, ঘরটাকে সাজানো বা ঘরের দায়িত্ব, ডোমেস্টিক কেয়ার ওয়ার্ক, যেটা 24/7 করতেই থাকে। আর এইটা আমাদের মানে এটা এক্সপেকটেশনই থাকে কি ফিমেলস উইল লুক আফটার দ্য হাউস হোল্ড। তো এই তাদের জন্যে ওমেনের তাদের জন্যে ক্যাম্পেনিং করে ইলেকশনে খুবই ডিফিকাল্ট হয়ে গিয়ে দাঁড়ায়। অ্যান্ড ফিফথ দেখবো টক্সিক একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আমরা অনেক সময় শুনেও গিয়েছি যে ফিমেল পলিটিশিয়ানরা ডিসপ্রপোর্শনেটলি টার্গেটেড হয়ে থাকে, সেক্সিস্ট রিমার্কে, অনলাইন ক্যারেক্টার অ্যাসাসিনেট হয়ে গিয়ে থাকে, অ্যান্ড ক্যারেক্টার বেস গেট কিপিংও তাদের বলতে পারো। এটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়লো। সেকেন্ড দেখবো বড় ভূমিকায় না এই লিঙ্কেজ, যদি ডিলিমিটেশনের সাথে লিঙ্কেজ আর ফেডারেল টেনশন ক্রিয়েট করছে না, কিভাবে যদি এই ওমেন রিজার্ভেশন অ্যাক্টটা যদি আমরা ডিলিমিটেশনের সাথে লিঙ্ক করে গিয়ে থাকি, তাহলে হয়তো জেন্ডার জাস্টিসটা এন্ট্যাঙ্গেল হয়ে গিয়ে থাকছে না। কিভাবে এন্ট্যাঙ্গেল হয়ে থাকছে, একটা ফেডারেল ইস্যু বা যুক্তরাষ্ট্রীয় একটা দ্বন্দ্ব ক্রিয়েট করছে না। কিভাবে, নর্থ সাউথ ডিভাইড যদি আমরা দেখি সাউথে, সেখানে একটা সাকসেসফুলি সাউথের লোকেরা পপুলেশনকে সাকসেসফুলি কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু নর্থের দিকে সেটা নয়। নর্থের ইস্যুটা কি না, হায়ার গ্রোথ রেট। সেকেন্ড দেখবো আমরা হোস্টেজ টু ডেডলক, যেহেতু ডিলিমিটেশনটা ফ্রোজেন করা হয়েছিল 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 টিল 2001 অবধি, তাহলে এই ইমব্যালেন্সটা প্রিভেন্ট করার জন্য ফার্দার যদি কোনো ডিলেড হয় এই রিজলভিং দ্য যুক্তরাষ্ট্রীয় দণ্ড যেটা বা ফেডারেল ফিকশন যদি বলো, সেটা অটোমেটিক্যালি ওমেন রিজার্ভেশনকে ডিলেড করে দেবে। অলরেডি এটা আর ডিকেড ডিলেড হতে চলেছে, তাহলে আরও ডিলেড হয়ে যাবে। নেক্সট আমরা দেখব যে ডিজাইন গ্যাপ। এই ডিজাইন গ্যাপটা কি, এই ডিজাইন গ্যাপটা হচ্ছে আমরা কিন্তু এক্সক্লুড করে রেখেছি আপার হাউসকে, আমরা কিন্তু লোকসভাকে টার্গেট করেছি। সিমিলারলি স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বা আমাদের রাজ্যসভা বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে ওমেন্স প্রেজেন্টকে বা রিজার্ভেশনের জন্য সেটা আমাদের এখনো পর্যন্ত বলা হয়নি। সেকেন্ড দেখব ল্যাক অফ ওবিসি সাবকোটা। ল্যাক অফ ওবিসি সাবকোটা, যেমন এসসি এসটির জন্য ওমেন এখানে সাবকোটা করা হয়েছে, কিন্তু সেখানে ওবিসির ওই সাবকোটাটা রাখা হয়নি ওমেনদের জন্য, যেটা কি না আবার 40% ফিমেল পপুলেশনকে টার্গেট করছে, যেটা এলিট ক্যাপচার বলতে পারো রিজার্ভ সিটসে। থার্ড আমরা কি দেখবো, অপারেশনাল অ্যাম্বিগুইটি অন রোটেশন। এই অ্যাক্টের ম্যান্ডেট করতে থাকে যে সিটটা কিছু সময় অন্তর রোটেট করুক, যাতে ডিলিমিটেশনটা কমপ্লিট হতে পারে। কিন্তু এখানে এই অ্যাক্টের মাধ্যমে একটা ক্ল্যারিটি ল্যাক করে যাচ্ছে, যে যদি ক্যান্ডিডেট যদি রোটেশন করতে থাকে কিছু বছর বা কিছু সময় অন্তর, তাহলে ক্যান্ডিডেট তার নিজের নির্বাচনীয় ক্ষেত্রকে কি করে তার নার্চারিংটা কিভাবে করবে। নেক্সট আমরা দেখব উপায়। এতক্ষণ ধরে আমরা চ্যালেঞ্জেস দেখলাম, তার উপায়গুলো কি দেখব, যে কিভাবে এটা ওভারকাম করা যেতে পারে।
ফার্স্ট আমরা দেখব গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলো কি কি আছে। একটা হচ্ছে জিপার সিস্টেম, যেটা সুইডেনে ফলো করে। সেখানে কি করে না, ম্যান ওমেন ম্যান যাতে 50% রিপ্রেজেন্টেশন যাতে এনশিওর করে। সেকেন্ড দেখব সাউথ আফ্রিকাতে ভলেন্টারি পার্টি কোটা। ভলেন্টারি পার্টি কোটা মানে আউট অফ দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট গিয়েও তারা কিছু সিট ফিমেলদের জন্য তারা ছেড়ে দেয়। থার্ড দেখবো রিজার্ভ সিট মডেল, যেটা রাওয়ান্ডাতে করে রেখেছে। 60%-এর ওপর ফিমেলের রিপ্রেজেন্টেশন করে রেখেছে। কিসের মাধ্যমে না, কম্বিনেশন অফ রিজার্ভ সিটস অ্যান্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সেকেন্ড দেখবো আমরা এই যে এটা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখার পরে আমরা কিভাবে কি ভবিষ্যতের পথ বা ভবিষ্যতের পথনির্দেশ কি আছে, কি কি সলিউশন আছে, যে কিভাবে এই অ্যাক্টের মানে তাড়াতাড়ি যাতে ইমপ্লিমেন্টেশন হতে পারে বা আর্লি ইমপ্লিমেন্ট হতে পারে, কি কি করা উচিত না। ফার্স্ট হচ্ছে এই কনস্টিটিউশনাল ডিলিঙ্কিং, একটা এমনভাবে অ্যামেন্ড করা হোক যাতে ম্যান্ডেটারি যে লিঙ্ক করা হয়েছে না সেন্সাস অ্যান্ড ডিলিমিটেশন, সেটা বন্ধ করা হোক। সেকেন্ড দেখবো আর্টিকেল 15 ক্লজ 3 কে, তোমরা নিশ্চয়ই জানো এই আর্টিকেল 15 ক্লজ 3 ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। সেটা কি বলছে না, প্রপারলি স্টেটস যেন সেটাকে ইউটিলাইজ করে। এই আর্টিকেলটার মাধ্যমে স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টেট সেটা ধ্যান যেন দিতে পারে, তাহলে জাস্টিফাই করতে পারবে ইমিডিয়েট রিজার্ভেশন উইদিন দ্য এক্সিস্টিং 543 লোকসভা সিটসের মধ্যে। থার্ড কি দেখবো, ইন্টারিম এক্সপ্যানশন। ইন্টারিম এক্সপ্যানশনটা কি বলছে, যাতে লোকসভার ইনক্রিমেন্টালি সিট যেন বাড়াতে পারে, স্পেসিফিক্যালি ফর ওমেন বিফোর দ্য ফুল স্কেল ডিলিমিটেশন। ফোর্থ দেখবো টিকিট রিজার্ভেশন। এই টিকিট রিজার্ভেশন হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951-কে অ্যামেন্ড করা হোক। ফলে অ্যামেন্ড করার মাধ্যমে যাতে যেন আমরা প্রত্যেকটা রেকগনাইজ পলিটিক্যাল পার্টির কাছে যেন একটা ম্যান্ডেট এসে পৌঁছায়, যে তাদের 10% যেটা টিকিটে এখনো পর্যন্ত আমরা পাই ওমেনদের জন্য, সেটা যেন অ্যাটলিস্ট 33% যেন তাদের টিকিটটা রিজার্ভ করে রাখে ওমেনদের জন্য। তাহলে আমরা এইভাবেই এখানে একটা উপসংহার ড্র করতে পারি। যদি একটা মানে ফেয়ার ডেমোক্রেসি যদি আমরা চাই, তাহলে এখানে ওমেন রিপ্রেজেন্টেশনটা ডিলেড হলেও যেন ডিনাইড যেন না হয়, সেইভাবেই যেন আমরা আমাদেরকে ফেডারেল এই সিস্টেমটাকে যাতে আমাদেরকে ভালো করে আপলিফট করতে হবে। তো এখানেই আজকে আমরা ভিডিওটা এন্ড করতে চলেছি। এই ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে এটা জানাই যে এরপরে আসতে চলেছে আমাদের মেন্স থেকে, মেন্সে ইম্পর্টেন্ট টপিক আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্স ডিপ অ্যানালাইসিস অ্যান্ড প্রিলিমস বাইটস। দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস থেকে প্রিলিমস বাইটসের যে ইম্পর্টেন্ট টপিকগুলো হবে সেগুলো ডিটেল আলোচনা করা হবে। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটা দেখবে, কেন কি তোমরা সকলেই জানো ইউপিএসসি নোটিফিকেশন চলে এসেছে অ্যান্ড ডেটসও খুবই আসন্ন। তো তোমাদের যাতে ভালোভাবে প্রিপারেশনটা তোমরা যাতে করতে পারো, সেটা আমরা সবসময় চেষ্টা করছি। অল দি বেস্ট, থ্যাংক ইউ।